বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা onlinetvet.com facebook.com/onlinetvet দেখতে পাবো। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক আরএসসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে একাধিক ইভ্যাপোরেটরে ব্যবহৃত ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির সমস্যার সমাধান। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্ক করার আগে কিছু কথা বলে নিই যে তোমাদের বইতে যে দুইটা অঙ্ক দেওয়া আছে এগুলি ভুল দেওয়া আছে, হ্যাঁ। আর হিট পাম্পের অঙ্ক দেওয়া আছে, ওই হিট পাম্পের অঙ্কটা আসলে এখানে দরকার নাই। হিট পাম্পের অঙ্ক হিট পাম্পের অধ্যায়ে যাবে। তা আমরা অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো সবগুলি অঙ্ক, যে কোনো সমস্যা আসলে সমাধান করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো দুইটা কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, দুইটা ইভ্যাপোরেটর ব্যবহার করা হয়েছে, দুইটা এক্সপানশন ডিভাইস ব্যবহার করা হয়েছে, একটা কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে। এখানে বলা আছে যে R12 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে R12 রেফ্রিজারেন্টের আমাদের পিএইচ চার্টটা নিতে হবে। তাহলে এখানে আমরা দেখি প্রথম যে ইভ্যাপোরেটর তার ক্ষমতা বলা হয়েছে 10 টন অফ রেফ্রিজারেশন এবং এর টেম্পারেচার বলা আছে -10 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় ইভ্যাপোরেটরের ক্ষমতা বলা আছে 20 টন অফ রেফ্রিজারেশন, এর টেম্পারেচার বলা আছে +10 ডিগ্রি সেলসিয়াস। কন্ডেন্সারের যে টেম্পারেচার সেটা বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটার ডায়াগ্রামটা, পিএইচ ডায়াগ্রামটা কীরকম হবে। তো পিএইচ ডায়াগ্রামটা দেখো, এখানে পিএইচ ডায়াগ্রাম দেওয়া আছে। তো আমাদের কন্ডেন্সার টেম্পারেচার কত ছিল 30, আর 10 ডিগ্রি ছিল একটা ইভ্যাপোরেটরের, আর একটা ইভ্যাপোরেটরের ছিল কত -10। তাহলে এখানে -10 আমরা এই রেখাগুলো আমরা টেম্পারেচার এই জায়গায় থাকে, তোমরা জানো, আমরা প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আমরা এটা করেছি। ঠিক আছে, ওখান থেকে তোমরা দেখে নিবা। এখানে -10 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তাহলে এই রেখাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে এখানে +10 ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় পাবো। তা 10 ডিগ্রি সেলসিয়াস এখানে পাইলে এই রেখাটা আমরা পেয়ে যাব, আর 30 ডিগ্রি এই জায়গাটাতে পাবো। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমরা এই রেখাটাও পেয়ে যাব। ঠিক আছে, এই রেখাগুলি আমাদের আঁকতে হবে, ড্র করতে হবে পিএইচ চার্টে। যদি মান দেওয়া থাকে তাহলে তো ড্র করা দরকার নাই, হ্যাঁ। আর যদি মান দেওয়া না থাকে তাহলে ড্র করতে হবে। আর যদি মান দেওয়া থাকে তারপরেও এই যে H1, H3, H4, H2, H5-এর জন্য তোমাদের এটা ড্র করে নিতে হবে, যাতে অঙ্ক করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পেয়ে যাব। আমাদের এখানে তাহলে এই রেখাগুলি যদি পেয়ে যাই, আমাদের প্রথম কম্প্রেশনের ক্ষেত্রে বলা নাই যে সুপারহিটিং সাবকুলিংগুলি বলা নাই, তাহলে আমরা এই স্যাচুরেটেড লাইন থেকে 1 নম্বর থেকে আমরা 2 নম্বরে চলে যাব, আমরা স্থির এন্ট্রপি লাইন ধরে 2 নম্বরে চলে যাব এই রেখা পর্যন্ত। তাহলে আমরা 1 এবং 2 এর মানটা পেয়ে যাব, H1 এবং H2 এর মানটা পেয়ে যাব। কিন্তু আমাদের H4 এর মানটা এখানে পাবো না, কারণ H4টা আমাদের বের করতে হবে। H4 বের করতে পারলে H5টাও বের করতে হবে। H4 বের করতে হলে H4 এর সূত্রটা লাগবে। তো আমরা দেখে নিই কীভাবে এটা বের করব। আর এখানে আমরা H6, H7, H8 এই তিনটা একই মান, এই তিনটাও আমরা পেয়ে যাব। H6, H7 আর H8, এই তিনটা মানই আমরা
পেয়ে যাব। ঠিক আছে, এই তিনটা মানই একই, এখানে আমরা এই মানটা পেয়ে যাব। H1 এর মানটা আমরা এখানে পাবো, আর H2 এর মানটা এই জায়গাটাতে পাবো। তাহলে আমরা দেখি এখানে প্রথমে তাহলে আমরা সূত্রতে যাই। মাস ফ্লো রেট 1, 1 নম্বর ইভ্যাপোরেটর দিয়ে প্রবাহিত হিমায়কের মাস ফ্লো রেট, অর্থাৎ কত কেজি পার মিনিটে প্রবাহিত হবে সেটা। আমরা সেটার সূত্র জানি কিলোওয়াট বাই হচ্ছে কিলোওয়াট বাই রেফ্রিজারেটিং ইফেক্ট, তাই না? তা আমাদের প্রথমটা বলা ছিল কত টন? প্রথমটা বলা ছিল 10 টন। তো 10 টন বলা থাকলে 10 ইন্টু 210। এখানে 210টা কি? 210টা হচ্ছে 1 টন সমান সমান 210। আমরা লিখে দিই 1 টন ইজ ইকুয়াল টু 210। তোমরা খাতায় নোট করবা 210 কিলো জুল পার কেজি। হ্যাঁ, কিলো জুল পার মিনিট। হ্যাঁ, এখানে কেজি হবে না, কিলো জুল পার মিনিট হবে। ঠিক আছে, কিলো জুল পার মিনিট। 1 টন সমান সমান 210 কিলো জুল পার মিনিট। ঠিক আছে, তাহলে 1 টন যদি 210 কিলো জুল পার মিনিট হয়, তাহলে 10 টন কত হবে? তাহলে 10 টন 210-এর সাথে গুণ হয়ে যত হবে এটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, তারপরে H1 H8, এটা কি রেফ্রিজারেটিং ইফেক্ট। আমরা মাস ফ্লো রেট জানি কি কিলোওয়াট বাই রেফ্রিজারেটিং ইফেক্ট, তাহলে কিলোওয়াটটা আমরা উপরে লিখলাম, তারপরে রেফ্রিজারেটিং ইফেক্ট নিচে। রেফ্রিজারেটিং ইফেক্ট আমরা চিত্রে দেখে আসি। এখানে দেখো এইটা হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট 8 থেকে 1, তাহলে 8 থেকে 1 হচ্ছে প্রথমটার ক্ষেত্রে রেফ্রিজারেটিং ইফেক্ট, আর প্রথমটার ক্ষেত্রে টন অফ রেফ্রিজারেশন কত ছিল? 10। ঠিক আছে, তাহলে এখানে 10 আর রেফ্রিজারেটিং ইফেক্ট 1 এবং 8-এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, তাহলে 1 নম্বর মাস ফ্লো রেটটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর একটা 2 নম্বরের মাস ফ্লো রেট আমরা দেখি। এখানে 2 নম্বরের মাস ফ্লো রেট, এখানে দেখো 2 নম্বরটার ইভ্যাপোরেটরের কথা বলা আছে। ইভ্যাপোরেটরের কথা বলা আছে 20 টন, তাহলে 20 টন ইন্টু 210 ডিভাইডেড বাই H3 মাইনাস H7। তাহলে H3 H7 হচ্ছে দ্বিতীয়টার, আমরা দেখে আসি। এই যে দেখো H3 আর H7 হচ্ছে কোনটা? দ্বিতীয়টার ইভ্যাপোরেটরের ওয়ার্কটা। তা আমরা তো জানি যে কিলোওয়াট বাই ইভ্যাপোরেটরের ওয়ার্কটা। ঠিক আছে, এটার ডিফারেন্সটা, তাহলে এইটার ডিফারেন্সটা এখানে H3, যেটা বড় হবে সেটা আগে আসবে, যেটা ছোট হবে সেটা পরে যাবে। তাই দুইটার বিয়োগফল আর এটা দিয়ে গুণ করলে তাহলে দ্বিতীয়টার মাস ফ্লো রেটও বের হয়ে গেল। তাহলে এই মাস ফ্লো রেটটা আমাদের প্রথমে লাগবে। তারপরে আমরা যে H4টা আমাদের জানা ছিল না, H4টা আমাদের বের করতে হবে। H4 বের করার সূত্র হচ্ছে H4 ইজ ইকুয়াল টু M1 H2 প্লাস M2 H3 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে আমরা দেখি এখানে 2 আর 3 কেন না হয়েছে। এখানে দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, এজন্য এখানে আমার এই পয়েন্টটা নিতে হবে 4টা নিতে হলে এর পাশাপাশি যে দুইটা আছে এই দুইটার এই H3 এবং H2টা নিতে হবে, এবং এটার H2টা আসছে M1 থেকে, H3টা আসছে M2 থেকে, তাহলে M2 এবং M1ও লাগবে, আবার H3 এবং H2 লাগবে। তাহলে এটা সূত্র, এই সূত্রটা আমরা শিখব। তো M1 H2 প্লাস M2 H3 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এগুলি আমরা এখানে মানগুলি বসায় দিলে আমরা কিলো জুল পার কেজি পেয়ে যাব, এনথালপির একক। ঠিক আছে, তাহলে আমরা যখন 193টা পেয়ে গেলাম, তাহলে 193টা যখন আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা উপরে দেখি আমরা এই জায়গাটাতে পেয়ে গেলাম।
H4টা পেয়ে গেলাম। তাহলে H4 193 এই জায়গায় আমরা ইন্ডিকেট করব। তারপর সরাসরি উপর দিকে যাব। উপর দিকে গেলে এই এই লাইনটার এই পয়েন্টে 4 পয়েন্টে আমরা 193টা পেয়ে যাব। তাহলে 193 থেকে এখান থেকে যে আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন এটার উপরে এটা বরাবর ড্র করব। ড্র করার পরে এই লাইন পর্যন্ত যাব, তাহলে আমরা 5টাও পেয়ে যাব। তাহলে আমরা এখানে 193তে এটা পেলাম। তাহলে আমরা এই যে 5-এর এখানে কত কিলো জুল পার কেজি এনথালপি হয় সেটাও পেয়ে যাব। তাহলে এখানে H5টাও আমরা পেয়ে যাব। H5টা 205 কিলো জুল পার কেজি। তো এইভাবে আমাদের এই মানগুলি প্রথমে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে তারপর আমাদের এই যে সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এখানে আমরা দেখি প্রথমে কি দেওয়া আছে। বলছে আমাদের যেটা চাইছে সেটা আমরা একটু জানি যে আমাদের কি চাইছে। আমাদের চাইছে যে পাওয়ার রিকোয়ার্ড টু রান দ্য সিস্টেম, কি পরিমাণ পাওয়ার প্রয়োজন এই সিস্টেমটাকে রান করার জন্য। আরেকটা বলছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা বের করো। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কম্বাইন্ড সিস্টেমের মানে পুরো সিস্টেমের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা বের করতে হবে, কোপ বের করতে হবে। এই দুটো জিনিস বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো P1 প্রথম কম্প্রেসর কি পরিমাণ পাওয়ার লাগবে। তাহলে প্রথম কম্প্রেসরের পাওয়ার আমরা জানি মাস ফ্লো রেট ইন্টু কম্প্রেসর ওয়ার্ক। তাহলে মাস ফ্লো রেট প্রথম কম্প্রেসর যেহেতু সেটা মাস ফ্লো রেট M1 হবে। আর এখানে H2 মাইনাস H1 এটা হলো কি, H2 মাইনাস H1 হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক ডান। আর এখানে আমরা 60 দিয়ে ভাগ করছি কারণ এখানে ছিল কিলো জুল পার মিনিটে ছিল। হ্যাঁ, এই মাস ফ্লো রেটটা কিলো জুল পার কেজিতে ছিল, কিলো জুল পার মিনিটে ছিল। মিনিটে থাকার কারণে এটাকে সেকেন্ড নিতে হবে। সেকেন্ডে না নিলে আমরা কিলোওয়াটে আনতে পারবো না। এই সেকেন্ডে নেওয়ার মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য এখানে 60 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আর এখানে কিলো জুল পার কেজি এনথালপির একক আমরা জানি। আর এখানে যে মাস ফ্লো রেটের যে কেজি পার মিনিটে ছিল সেই মিনিটটাকে সেকেন্ডে নেওয়ার জন্য এই 60 দিয়ে ভাগ করছে। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা কিলো জুল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কী আসে, কিলোওয়াট আসে, ঠিক আছে। তাহলে প্রথম কম্প্রেসরের পাওয়ার কী পরিমাণ দরকার সেটা আমরা পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় কম্প্রেসরের পাওয়ার এখানে দেখি P2। দ্বিতীয় কম্প্রেসরের দুইটাই মাস ফ্লো রেট দুইটাই ঢুকছে, আমরা দেখে আসি চিত্রে। দ্বিতীয় কম্প্রেসরে যে দেখো দুইটাই আসছে, তাই না, এখান থেকেও আসছে আবার এখান থেকেও আসছে, দুইটাই আসছে। তাহলে দুইটা আসলে এখানে দুইটার মাস ফ্লো রেট ইন্টু দ্বিতীয় কম্প্রেসর ওয়ার্ক ডানটা। হ্যাঁ, দ্বিতীয় কম্প্রেসর ছিল কত থেকে কত, দ্বিতীয় কম্প্রেসর ছিল 4 থেকে 5, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কম্প্রেসর হচ্ছে 4 থেকে 5, আর এই 4 থেকে 5 আর মাস ফ্লো রেট M1 প্লাস M2 ডিভাইডেড বাই 60। ওই 60টা একই যে আমরা মাস ফ্লো রেট এখানে কেজি পার মিনিটে আছে, এটাকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করেছে। সেকেন্ডে নেই এই জন্য যাতে কিলোওয়াট আসে, ঠিক আছে। তাহলে এই দুইটা কম্প্রেসরের প্রয়োজনীয় পাওয়ারটা আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল পাওয়ার প্রয়োজন টু রান দ্য সিস্টেম, তাহলে এই দুইটা যোগ করে দিলাম আমরা। 10.14 আর 3.48 যোগ করলে 13.62 কিলোওয়াট টোটাল পাওয়ার প্রয়োজন। তাহলে এখানে দেখি আমাদের কি বলা আছে এখানে। তাহলে আমাদের কোপটা বের করতে হবে। কোপটা বের করতে হলে টোটাল আমরা কোপ ইজিক্যাল টু জানি কি রেফ্রিজারেটিং ইফেক্ট ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক ডান। তাহলে রেফ্রিজারেটিং ইফেক্ট যেহেতু এটা বলছে কি কম্বাইন্ড সিস্টেমের মানে পুরা সিস্টেমের কথা বলছে, তো পুরা সিস্টেমে প্রথমটা ছিল 10 টন, তারপরটা ছিল 20 টন। তাহলে 10 যোগ 20 হোল ইন্টু 210। আর কারণ 210 জানি আমরা হচ্ছে 1 টন সমান 210 কিলো জুল পার মিনিট, ঠিক আছে। তাহলে কিলো জুল পার মিনিটে আমরা বের করে ফেললাম। এখন তাহলে এখানে আমাদের পাওয়ার ছিল কিসে, কিলোওয়াটে। তাহলে কিলোওয়াট মানে কিলো জুল পার সেকেন্ড। এখন এটারও তো একই এককে নিতে হবে, যেহেতু আমাদের কিলো জুল পার মিনিট এখানে আছে, তাহলে এখানে কিলো জুল পার মিনিটে নিতে হবে, কিলো জুল পার সেকেন্ডে নিলে হবে না। সেই জন্য এখানে আবার পুনরায় এটাকে আবার মিনিটে নেওয়া হয়েছে। সেই জন্য সেকেন্ডকে মিনিটে নিতে গেলে আমাদের 60 দিয়ে গুণ দিতে হয়েছে, 60 দিয়ে গুণ দিয়ে কিলো জুল পার মিনিটে করতে হয়েছে। তাহলে এখানে কম্প্রেসর ওয়ার্কটা আমরা কি করছি, কম্প্রেসর ওয়ার্কটাকে আবার কিলো জুল পার মিনিটে নিয়েছি, কারণ দুইটা একই এককে আনার পরেই এটা কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিলো জুল পার মিনিটে আসছে, রেফ্রিজারেটিং ইফেক্টও কিলো জুল পার মিনিটে আসছে। তাহলে কোপ বের হয়েছে, কোপ ইজ ইকুয়াল টু এখানে কোপ ইজ ইকুয়াল টু RE/WD
বা ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে এই যে উপরে আর 6300 আর নিচে হচ্ছে ডাব্লু ডাব্লু হচ্ছে 817.2 কিলোজুল পার মিনিট। তাহলে কোপ বের হয়ে গেল 7.71। ঠিক আছে, এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তারপর পরেরটা আমরা দেখি, এখানে একটা দেখো রোটামিটার দেওয়া আছে। রোটামিটার কি কাজ করে? রোটামিটার আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে লাগানো থাকে। এই সিস্টেমে লাগানো এই রোটামিটার দ্বারা আমরা কি করতে পারি? মাস ফ্লো রেটটা বের করতে পারি। ঠিক আছে, খুব সহজে, তাহলে আমাদের ক্যালকুলেশন করে বের করা লাগে না। মাস ফ্লো রেট খুব সহজে বের করার জন্য এই রোটামিটার লাগাইলে আমরা সিস্টেমের মধ্যে দিয়ে মাস ফ্লো রেটটা বের করতে পারবো। ঠিক আছে, এখানে যে রোটামিটার আছে সেটা লিটার পার আওয়ারে আছে। হ্যাঁ, লিটার পার আওয়ারে বের হয়। তোমরা নিশ্চয়ই এটা তোমাদের ল্যাবে দেখেছো। আমাদের নরসিংদীতে এই ল্যাবে এই রোটামিটার আছে, ক্যাসকেড সিস্টেম আছে, ওখান থেকে আমরা কোপও বের করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা একটা ক্যাসকেড সিস্টেম দেখি। ক্যাসকেড সিস্টেমে, ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেমে বলা আছে, এখানে দেখো 10 টনের কথা বলা আছে। ইভেপোরেটর টেম্পারেচারের কথা বলা আছে -60 ডিগ্রি সেলসিয়াস। আর কন্ডেন্সারের টেম্পারেচার কথা বলা আছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাতে কত রেফ্রিজারেন্ট? এটা হচ্ছে R22। তারপর আরেকটা R12 ব্যবহার করছে। R12 এখানে R12 ক্ষেত্রে বলা আছে কন্ডেন্সারের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বলা আছে R12 প্রথম স্টেজে ব্যবহার করা হয়েছে, মানে হাই স্টেজে, আর লো স্টেজে ব্যবহার করা হয়েছে R22। ঠিক আছে, অপারেটিং টেম্পারেচার এটা ইভেপোরেটর হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয়েছে। তাহলে এটা আর দুইটা তোমরা জানো ক্যাসকেড সিস্টেমে দুইটা রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়। দুইটা রেফ্রিজারেন্টের এখানে কন্ডেন্সিং টেম্পারেচার এবং ইভেপোরেটর টেম্পারেচার দেওয়া আছে। তা আমাদের এখানে বের করতে হবে কি? কম্প্রেশন রেশিও অফ ইচ ইউনিট, প্রত্যেকটা ইউনিটের কম্প্রেশন রেশিওটা বের করতে হবে। তারপর মাস ফ্লো রেট বের করতে হবে। তারপর কোপ ইচ ইউনিটের বের করতে হবে, আবার কোপ হোল ইউনিটে বের করতে হবে। আর থিওরিটিক্যাল কী পরিমাণ পাওয়ার প্রয়োজন সিস্টেমটাকে রান করার জন্য সেটা বের করতে হবে। তাহলে আমরা চিত্র থেকে সহজে দেখে নিই। যেহেতু এখানে কিছু মান দেওয়া আছে, এই মানগুলি দিয়ে আমরা চিত্রটা ড্র করতে পারবো। তা আমরা দেখি, এখানে দেখো হাই স্টেজে R12 ব্যবহার করা হয়েছে, মানে উপরেরটাতে R12 ব্যবহার করছে। উপরেরটাতে বলা হচ্ছে 25 ডিগ্রি কন্ডেন্সার টেম্পারেচার। তাহলে এই 25 ডিগ্রিটা আমরা এখানে পাবো। এখানে পাইলে এখান থেকে আমরা 25 ডিগ্রির এই লাইনটা ড্র করতে পারবো। এখানে আবার দেখো 10 ডিগ্রি সাব কুলিংয়ের কথা বলা আছে। আমরা প্রশ্নে দেখি, এখানে দেখো বলা আছে 30 ডিগ্রি ইভ্যাপোরেটর সাব কুলিংয়ের কথা বলা। এই যে এখানে দেখো সাবকুলিং, কন্ডেন্সার ইজ সাবকুল টু 20 ডিগ্রি, বাট দেয়ার ইজ নো সাবকুলিং অফ R22। R22তে কোনো সাবকুলিং নাই, কিন্তু R12তে কত 20 ডিগ্রি সাবকুলিং দেওয়া আছে। ঠিক আছে, তাহলে R12তে আমরা প্রথম স্টেজের এখানে 10 ডিগ্রি সাবকুলিং দেওয়া আছে। তাহলে 10 ডিগ্রি পর্যন্ত আমাদের কি করতে হবে? এখানে আসতে হবে, তারপরে নিচের দিকে সোজা চলে যেতে হবে। তাহলে আমরা এই লাইনটা পেয়ে গেলাম। প্রথমে এই লাইনটা পেয়ে গেলাম। এই লাইনটা আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 10 ডিগ্রি সাবকুলিং। তাহলে এখান থেকে আরও 10 ডিগ্রি পর্যন্ত এখানে আসতে হবে। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স হচ্ছে কত? 10 ডিগ্রি। এই যে এই জায়গা থেকে এই জায়গার ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখান পর্যন্ত আসতে হবে, এখান থেকে আবার সোজাসুজি নিচে চলে যেতে হবে। তারপরে দেখো এখানে কন্ডেন্সারের টেম্পারেচার বলছে কত? -30 ডিগ্রি। তাহলে -30 ডিগ্রি আমরা এই রেখাটা পেয়ে যাব, -30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই রেখাটা পেয়ে গেলে আমাদের এই উপরের রেখাটা পেয়ে গেলে এখানে আমরা এই 6 পেয়ে যাব, H5 পেয়ে যাব, তারপর তারপরে H8 পেয়ে যাব, H7 পেয়ে যাব, এগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমরা দেখি এখানে দ্বিতীয়টাতে বলা আছে R22 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। তাহলে R22-এর দ্বিতীয়টা নিচেরটা
নিচেরটাতে এখানে বলা আছে -20°C বলছে ইভ্যাপর এই কন্ডেন্সারের হচ্ছে 20°, তাহলে -20°C এই যে এখানে এখানে 20°C, তাহলে আমরা এই রেখাটা পেয়ে যাব। এই পুরো রেখাটা পেয়ে যাব। তারপর আমরা এখানে -60°C বলছে ইভ্যাপোরেটর টেম্পারেচার, তাহলে -60° টেম্পারেচার বললে আমরা এই রেখাটাও পেয়ে যাব, নিচের রেখাটা। তাহলে এই রেখাটা পেয়ে গেলে আমরা এখান থেকে আমরা কম্প্রেসরটা ড্র করব। কম্প্রেশনটা ড্র করলে এই যে 1টা পেয়ে যাব, 2টা পেয়ে যাব, তারপরে H3টা পেয়ে যাব, H4টা পেয়ে যাব। তাহলে আমরা প্রত্যেকটা মান, কোনো মানই আমাদের এখানে বের করতে হবে না, ক্যালকুলেশন করে সবগুলি মান পেয়ে যাব প্রশ্ন থেকে, ঠিক আছে। তারপর আমরা দেখে নিই, তাহলে আমরা এই মানগুলি পেয়ে গেলাম। পাশাপাশি আমাদের এখানে যে প্রেশারগুলি আছে, এখানে এই পয়েন্টে প্রেশার কত, P6 এবং P7 এর প্রেশার কত, P3 এবং P2 তে প্রেশার কত, P8 P5 এ প্রেশার কত, P4 P1 এ প্রেশার কত, এটাও পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা যদি পেয়ে যাই তাহলে কম্প্রেশন রেশিওটাও পেয়ে যাব। কম্প্রেশন রেশিও হচ্ছে কি, এটা হচ্ছে এখানে দেখি কম্প্রেশন রেশিও P2/P1, তাহলে P2/P1 কম্প্রেশন রেশিও বলছে কত, R22 রেফ্রিজারেন্টের ক্ষেত্রে বলছে। R22 রেফ্রিজারেন্টের ক্ষেত্রে আমরা দেখি নিচেরটা P2/P1, তাহলে P2 এই যে এই জায়গায়, তাই না, P2টা হচ্ছে কন্ডেন্সারের প্রেশার, আর P1টা হচ্ছে কি ইভ্যাপোরেটরের প্রেশার, ঠিক আছে। তাহলে আমরা কম্প্রেশন রেশিও কি জানলাম, কন্ডেন্সার প্রেশার ডিভাইডেড বাই ইভ্যাপোরেটর প্রেশার, এই দুইটার অনুপাতকে বলা হচ্ছে কি কম্প্রেশন রেশিও। তাহলে কম্প্রেশন রেশিওটা আমরা এখানে পেয়ে গেলাম, P2 মানটা আমরা এখানে লিখলাম অতবার, আর P1 এর মানটা লিখলাম অতবার। তাহলে এখানে আমাদের কম্প্রেশন রেশিওটা প্রথম এই R22 রেফ্রিজারেন্টের ক্ষেত্রে বা এই চক্রের ক্ষেত্রে আমরা কম্প্রেশন রেশিওটা পেয়ে গেলাম। তারপরে দেখি R12 ক্ষেত্রেও আমরা পেয়ে যাব P6/P5, এটাও কন্ডেন্সার ডিভাইডেড বাই ইভ্যাপোরেটর। তাহলে আমরা এখানেও ইটা পেয়ে যাব, R12 ইউনিটের ক্ষেত্রেও কম্প্রেশন রেশিওটা পেয়ে যাব। তারপরে বলছে দেখাও, উই নো দ্যাট দ্য মাস ফ্লো রেট অফ দ্য সার্কুলেটেড ফর R22 এর ক্ষেত্রে মাস ফ্লো রেট, হ্যাঁ, মাস ফ্লো রেট কীভাবে বের করব, মাস ফ্লো রেট R22-তে বলা ছিল যে 10 টন, হ্যাঁ, R22-তে কত বলা ছিল 10 টন, তাহলে 10 টন ইজিক্যাল টু 10 টন ইন্টু 210 কিলোজুল পার মিনিট সমান সমান কি 1 টন। তাহলে এটা গুণ করে দিলাম, তাহলে এখানে কিলোওয়াটে চলে আসলো, ডিভাইডেড বাই কি হবে, আমরা আমাদের রেফ্রিজারেটিং ইফেক্ট যেটা, তাহলে R22 ক্ষেত্রে রেফ্রিজারেটিং ইফেক্ট কত, 1 থেকে 4, তাই না। এইটার ডিফারেন্সটা আমরা দেখে আসি 1 থেকে 4 কিনা, এই যে 1 থেকে 4, R22টা হচ্ছে নিচের সাইকেল এই যে 1 থেকে দেখো এই যে 4 রেফ্রিজারেটিং ইফেক্টটা, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র ঠিক আছে যে কিলোওয়াট বাই রেফ্রিজারেটিং ইফেক্ট ইজিক্যাল টু মাস ফ্লো রেট। তাহলে আমরা R22 ক্ষেত্রে মাস ফ্লো রেটটা পেয়ে যাব, এটা ক্যালকুলেশন করলে এখানে 10.4 কিলোজুল পার মিনিটে চলে আসছে। তারপরে দেখি আমরা R12 রেফ্রিজারেন্টের ক্ষেত্রে মাস ফ্লো রেট কীভাবে আসে, তা R12 ক্ষেত্রে অনুরূপভাবে একইভাবে আসবে। তো R12 ক্ষেত্রে তো যেহেতু টন বলা নেই, সেহেতু এখানে H2 H4 M1 ইন্টু H2 H4, মানে H4 কি আমরা দেখে আসি, H4, হ্যাঁ, এই এখানে H2 আর H4 মানে এই 3 কথা বলা আছে এইটা, ঠিক আছে। এই ক্যাসকেডের ক্ষেত্রে এই যে এর উপরের R12 ক্ষেত্রে এইটারটা নিতে হবে, আর নিচে নিতে হবে এই যে 8 এবং 5-এরটা নিতে হবে, ঠিক আছে। এই দেখো নিচে 8 এবং 5-এর ডিফারেন্সটা, আর উপরে 2 এবং 4-এর ডিফারেন্সটা ইন্টু মাস ফ্লো রেট 1, ঠিক আছে। তাহলে মাস ফ্লো রেট দ্বিতীয়টার মাস ফ্লো রেটটা আমরা এখানে থেকে পেয়ে যাব, এটা মানগুলি বসানোর পরে 22.404 কিলোজুল কেজি পার মিনিট পেয়ে গেলাম মাস ফ্লো রেট, এটা হচ্ছে R12, ঠিক আছে। তাহলে কোপ বের করতে বলছে ইচ ইউনিটের কোপ যদি বের করতে চাই তাহলে তার রেফ্রিজারেটিং ইফেক্টগুলি লাগবে। তাহলে রেফ্রিজারেটিং ইফেক্টগুলি আমরা এখানে পেয়ে যাই মাস ফ্লো রেট ইন্টু H1 - H4, এখানে মানগুলি বসায় দিলাম, হ্যাঁ,
এখানে প্রথমটার ক্ষেত্রে 22-এর ক্ষেত্রে বলাই ছিল 10 টন, তাহলে এখানে এত কষ্ট করে এই যে H1 H4 বাই করা লাগবে না। 10 টন ইন্টু 210 গুণ করে দিলে এটার এটা বের হয়ে গেল, রেফ্রিজারেটিং ইফেক্টটা বের হয়ে গেল। তারপরেরটার বলা ছিল আর 12, এটার ক্ষেত্রে বলা ছিল না, সেহেতু এটার 5 এবং 8-এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট আর মাস ফ্লো রেট গুণ। সরি, ঠিক আছে। তাহলে এটা রেফ্রিজারেটিং ইফেক্টটা 12-র ক্ষেত্রেও পেয়ে গেলাম। তারপরে কম্প্রেসরের ওয়ার্কটা, কম্প্রেসরের ওয়ার্ক ডান, কম্প্রেসর ওয়ার্ক ডান মাস ফ্লো রেট ইন্টু কম্প্রেসরের কাজটা, আর এখানে দ্বিতীয়টারও একই, দ্বিতীয়টার মাস ফ্লো রেট ইন্টু দ্বিতীয়টার কম্প্রেসর ওয়ার্ক ডান। কম্প্রেসর ওয়ার্ক ডান বলতে তোমরা তো জানো কম্প্রেসর ওয়ার্ক ডান কি। এই 22-এর ক্ষেত্রে 1 থেকে 2, আর 12 রেফ্রিজারেন্টের ক্ষেত্রে 5 থেকে 6। এটা হচ্ছে কি কম্প্রেসর ওয়ার্ক ডান। তাহলে এখানে কম্প্রেসর ওয়ার্ক ডানগুলো আমরা বসাইছি, বসানোর ফলে মাস ফ্লো রেটের সাথে গুণ করে দিলে এখানে কম্প্রেসরের কর্তৃক কাজ বেড়ে গেছে এত কিলোজুল পার মিনিট। ঠিক আছে, তাহলে কোপ কীভাবে বের করব? কোপ ইজিক্যাল টু আমরা জানি আর 22-এর ক্ষেত্রে রেফ্রিজারেটিং ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক ডান। অ্যান্ড রেফ্রিজারেটিং ইফেক্ট কত বের হয়েছে? এখানে 2100 বের হয়েছে, 2100 বসা দিলাম। আর কম্প্রেসর ওয়ার্ক ডান কত বেরিয়েছে? 533.5, এই যে 533.5 বসা দিলাম। তাহলে এখানে 22-এর কোপ বের হয়ে গেছে, তাহলে 12-র কোপও এখানে বের হয়ে যাবে। 12-র কোপও এখানে বের হয়ে যাবে, কারণ এখানে মান দেওয়া আছে 12টার ক্ষেত্রে, যে আরই দেওয়া আছে 2629.4, এখানে 2629.4, আর এখানে দেখো W2 দেওয়া আছে 723। তাহলে এখানে 22-এরটাও বের হয়ে গেল, 12টাও বের হয়ে গেল। এখন সম্পূর্ণটার যদি আমরা হোল সিস্টেমের কোপ বের করতে চাই, তাহলে হোল সিস্টেমের কোপ হোল সিস্টেমের ইজিক্যাল টু 210 ইন্টু 10 টন ডিভাইডেড বাই হচ্ছে 2টা কম্প্রেসরের ওয়ার্ক ডান। এটা আমরা পূর্বে গত ক্লাসে জেনেছি যে এটা হোল সিস্টেমের ওয়ার্ক ডান কীভাবে বের করে। ঠিক আছে, 210 22-এর ক্ষেত্রে যেই 10 টনটা থাকবে সেটার সাথে 210 দিয়ে গুণ করব, আর 2টা কম্প্রেসর ওয়ার্ক ডানটা এখানে বসা দিব, তাহলে এটা হোল সিস্টেমের কোপটা বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখি থিওরিটিক্যাল পাওয়ার রিকোয়ার্ড টু দ্য রান দ্য সিস্টেম, মানে তাত্ত্বিক পাওয়ার প্রয়োজন, কি পাওয়ার প্রয়োজন এই সিস্টেমটাকে রান করার জন্য। তো সিস্টেমটাকে রান করার জন্য এটা আমাদের যে 2টা ওয়ার্ক ডান, এই 2টার ওয়ার্ক ডানকে 60 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ 60 দিয়ে ভাগ করছে, এটা ছিল কি, সে ওয়ার্ক ডানগুলো ছিল কিলোজুল পার মিনিটে। তাহলে কিলোজুল পার মিনিটকে সেকেন্ডে নিতে গেলে, কিলোজুল পার সেকেন্ডে নিতে গেলে কী করা লাগবে? 60 দিয়ে ভাগ করা লাগবে। 60 দিয়ে ভাগ করছি, তাহলে কিলোজুল পার সেকেন্ড ইজিক্যাল টু তোমরা জানো কিলোওয়াট, তাহলে এটা পাওয়ারটা বের হয়ে গেছে। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে এটা বাসায় করবা, এটা ভয় পাওয়ার কিছু নেই, এগুলি খুব সহজ, সূত্রগুলি শিখবা, তাহলে এটা পারবা। তারপরে দেখি আমাদের এরকম একটা রেফ্রিজারেশন সিস্টেম ছিল। ঠিক আছে, রেফ্রিজারেশন সিস্টেম ছিল এরকম। এই রেফ্রিজারেশন সিস্টেমের এই সিস্টেমের একটা আমরা অঙ্ক দেখি। এখানে 3টা ইভ্যাপোরেটর ব্যবহার করা হয়েছে, 3টা একই তাপমাত্রা, এক্সপানশন ডিভাইস একটা, কন্ডেন্সার একটা, কম্প্রেসর একটা। ঠিক আছে, 3টা ইভ্যাপোরেটর দেখো একই লাইনে কাজ করতেছে। এখন 3টা ইভ্যাপোরেটরের ক্ষেত্রে বলছে প্রথমটার হচ্ছে 10 টন, তারপরটা বলছে 20 টন, তারপরটা বলছে 30 টন, এবং এই এটার ইভ্যাপোরেটর টেম্পারেচার বলা আছে কত? -10। তাহলে -10-এর ক্ষেত্রে এই লাইনটা পেয়ে যাব। আর কন্ডেন্সারের টেম্পারেচার বলা আছে +40°C, আর এখানে বলা আছে 30 ডিগ্রি পর্যন্ত এটা সাবকুলড হবে। তাহলে 10 ডিগ্রি সাবকুলড হলো, এখান থেকে এখানে আসবো, তাহলে এখান থেকে এই যে 30-এর লাইন পর্যন্ত টাচ করবে, তো এখান থেকে সোজা চলে আসতে হবে, তাহলে এখানে সাবকুলিং আছে, তাই না? যেহেতু এখানে সুপার হিটিংয়ের কথা বলা নেই, তাহলে এখান থেকে সরাসরি উপরের দিকে এই যে এই লাইন পর্যন্ত আমরা চলে যাব, স্থির এন্ট্রপি লাইন ধরে 2তে এসে মিলবো। তাহলে আমাদের H1, H2, H4 আর H3 একই মান, এটা পেয়ে যাব। আর আমরা 3টা ইভ্যাপোরেটরের ক্ষমতা 10 টন, 20 টন, 30 টন, এটা মনে রাখতে হবে।
তাহলে এখানে আমাদের বের করতে হবে কি বলছে কি মাস দ্য মাস অফ রেফ্রিজারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ইচ ইভ্যাপোরেটর, প্রত্যেকটা ইভ্যাপোরেটরের মাস ফ্লো রেট বের করতে হবে। পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য কম্প্রেসর, কম্প্রেসর চালাতে কী পরিমাণ পাওয়ার লাগবে সেটা, আর সিস্টেমের কোপটা বের করতে হবে। তিনটা জিনিস বের করতে হবে। তাহলে আমরা মাস ফ্লো রেট M1 আমরা জানি কিলোওয়াট বাই কি রেফ্রিজারেটিং ইফেক্ট। তাহলে কিলোওয়াট বাই রেফ্রিজারেটিং ইফেক্ট এখানে সবগুলির একই, তোমরা দেখো সবগুলিরই H1 আর H4, এটাই রেফ্রিজারেটিং ইফেক্ট একটাই তিনটাই ইভ্যাপোরেটরে। তাহলে রেফ্রিজারেটিং ইফেক্ট আমরা নিচে লিখলাম, আর উপরে যে 210 ইন্টু 10, প্রথমটা কত ক্ষমতা ছিল 10 টন, তাহলে এটার মাস ফ্লো রেট পেয়ে গেলাম। তো দ্বিতীয়টার মাস ফ্লো রেট, দ্বিতীয়টা ছিল 20 টন, তাহলে 20 টনের ক্ষেত্রে এটারও মাস ফ্লো রেট পেয়ে গেলাম এত কেজি পার মিনিট। তাহলে তৃতীয়টা পেয়ে যাব, তৃতীয়টার হচ্ছে 30 টন, 30 টন, আর নিচের এইগুলি যে সেম থাকবে, তাহলে তৃতীয়টা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো কম্প্রেসর পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য কম্প্রেসর, কম্প্রেসর চালাতে কী পরিমাণ পাওয়ার লাগবে, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু এই তিনটে ইভ্যাপোরেটরের মাস ফ্লো রেট হোল ইন্টু H2 মাইনাস H1, মানে কম্প্রেসরের যে কাজটা সেটা। হ্যাঁ, এটা এখানে গুণ করে দিলে আমাদের কম্প্রেসর ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। হ্যাঁ, 2677.3 কিলোজুল পার মিনিট। এগুলি মাস ফ্লো রেট যেহেতু কিলোজুল পার কেজি পার মিনিটে আসছে, সেহেতু এটার ওয়ার্ক ডানটা কিলোজুল পার মিনিটে আসছে। এখানে যদি সেকেন্ডে আসতো তাহলে এখানেও সেকেন্ডে আসতো, এটা মনে রাখবা। এখানে মিনিট আছে বিধায় এটাও মিনিটে আসছে। তারপরে তাহলে পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য কম্প্রেসর, তাহলে এখানে এই কিলোজুল পার মিনিটকে সেকেন্ডে করতে 60 দিয়ে ভাগ করছে, তাহলে এত কিলোওয়াট, 44.62 কিলোওয়াট কি প্রয়োজন, পাওয়ার প্রয়োজন ওই কম্প্রেসর রান করতে। তারপরে কপ আমরা জানি, কপ হচ্ছে আউটপুট বা ইনপুট। এখানে আমরা আউটপুট যেটা পেয়েছি সেটা হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট, আর ইনপুট আমরা কম্প্রেসর ওয়ার্ক ডানটা দিয়েছি। তাহলে কম্প্রেসর ওয়ার্ক ডানটা এই দুইটার অনুপাত করলে এখানে 4.7 কোপ বের হয়ে গেছে। তাই এরকম অঙ্ক আরও আছে। হ্যাঁ, তোমরা এখানে আমি একটা বইয়ের কথা বলি, এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই বই থেকে R.S. খুরমি এবং J.K. গুপ্তার এই বই থেকে খুব সহজে তোমরা এই অঙ্কগুলি দেখলে করতে পারবা, নিজেই করতে পারবা। হ্যাঁ, নিজে চেষ্টা করবা, আর এই বইটা কালেক্ট করার চেষ্টা করবা থেকে, তোমাদের লাইব্রেরি থেকে। তোমরা তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আর এই ক্লাসগুলো পুনরায় দেখতে ভিজিট করো onlinetvet.com এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।